এই ছেলে, নিচে নামাও। কি আশ্চর্য, নিচে নামাও আমায় এক্ষুনি। সাইফান ইরামকে ভালোমতো নিজের কাঁধে চেপে ধরে অন্য হাতে ফ্ল্যাশ লাইট ধরে সকালের উদ্দেশ্যে গর্জে উঠল। আউট রাইট নাও। সে নিজেই সবার আগে ভেতর থেকে লম্বা লম্বা পা ফেলে বাইরে বেরিয়ে এলো। ইরামকে এক মুহূর্তের জন্য নিচে নামালো না। সাবধানে রক্ত টপকে বারান্দায় বেয়ে শেষমেশ নিচে চলে এলো। ইরাম তখনও তার ঘাড় চেপে ধরে প্রতিবাদ করে যাচ্ছে। কি অসভ্য! এই ছেলে, আমার কথা কানে যায় না? নামাও। সভ্যতা নেই না? হ্যাঁ, এখন লজ্জা শরম ভুলে খেয়েছো? আলাদিন, আমি হাঁটতে জানি, নামাও আমাকে। সাইবান হুট করে নিজের অন্য হাতে তুলে ইরামের কোমর বরাবর আলতো একটা চাপড় দিয়ে বলে উঠল, কাদায় পা রাখতে হবে কেন? দরকার হলে ওই পা দুটো আমার বুকে রাখুন, তবু আমার কাঁধে আমার লক্ষ্মীটি হয়ে থাকুন। এই কাজ জোড়া নিজের দুনিয়ার ভার বহন করতে জানে। ইরামের গাল লালচে হয়ে উঠল। এত জরুরি মুহূর্তেও সে কেমন সিধিয়ে গেল সাইবানের স্পর্শ পেয়ে। পিছনে পিছনে ততক্ষণে অনুরাগ, নীরব, আফনান আর ইহানও বেরিয়ে এসেছে। প্রত্যেকের মুখে ভীষণ রকমের থমথমে। ইরাম কোনোভাবে ইজানকে রেখে বাড়ির গাড়ির ড্রাইভার আর ইহানকে নিয়ে সাইবানকে থামাতে এসেছে তা স্পষ্ট। সাইবান ইরামকে নামালো না যতক্ষণ না গাড়ির কাছে পৌঁছালো। দরজা খুলে ভেতরের প্যাসেঞ্জার সিটে অর্ধাঙ্গিনীকে বসিয়ে তারপরেই ক্ষান্ত দিল সে। জিজ্ঞাসা করলো, পটলা কার কাছে? চোখ মুখ কুচকে ফেললো ইরাম। আম্মু আর সুগন্ধাকে ডেকে রেখে এসেছি। তুমি কি আর আমাকে একদণ্ড শান্তি দিয়েছো? এবার শান্তি করুন। সাইবান বাইরে বেরোতে নিচ্ছিল, কিন্তু ইরাম তার হাত খামচে ধরলো। এই, বিষয় বদলাবে না। ওখানে কি করছিলে তুমি? কেউ তো নেই। আর ওই বিশ্রী গন্ধটা কিসের? এখনো নাকে আসছে আমার। ছি! কি করেছো তুমি, সত্যি করে বলো। একটা বাঁকা হাসি ছড়িয়ে পড়লো সাইবানের ঠোঁটে। ঝুঁকে এসে ইরামের চোখের পানে চেয়ে আবেশিত মৃদু গলায় সে বলল, কিছু না করতে পারে আফসোস করছি। হুম। ইরামের ঠোঁটে বৃদ্ধাঙ্গুল চেপে ধরলো সাইবান। বরফে পরিণত হলো রমণী। ড্যাব ড্যাব করে চেয়ে থাকলো। সাইবানের আঙ্গুল তার ঠোঁট দারুণভাবে স্পর্শ করলো। ছোঁয়া বলিয়ে একবার ঠোঁটের কোণে এসে থামলো। জলজলে চোখে চেয়ে ঘোষণা করলো, কোনো অপবিত্র গন্ধের অধিকার নেই আপনার নাকে প্রবেশ করার। আপনার গ্রহণ করার সুবাসে শুধু নাম লেগে থাকবে আমার। আন্ডারস্ট্যান্ড? আরেক দফায় অর্ধাঙ্গিনীকে বাকরুদ্ধ করে দিয়ে সাইবান আলতো করে তার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রিল্যাক্স মাই প্রেশিয়াস, আই এম রাইট হেয়ার উইথ ইউ। ফিসফিস করলো। শতপর গাড়ি থেকে মুখ বের করে বাইরে দাঁড়ানো সকলকে দেখলো। তার দৃষ্টি মিলিত হলো অনুরাগের সঙ্গে। এক গভীর গলায় সে আদেশ ছুড়ল, পুলিশকে কল কর। আজ সকালে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে ইজানকে। অবশেষে ইরামের বিস্তর চিন্তার একটু হলেও অবসান ঘটেছে। গাড়ি চলছে মৃদু গতিতে। পিছনের প্যাসেঞ্জার সিটে ইরাম, তার পাশে বসেছে সাইবান। ইজান মায়ের বুকে লেপ্টে আছে, ঘুমাচ্ছে না। ডাগর ডাগর চোখ মেলে চারিপাশ দেখছে। মুন্সিবাড়ির রাস্তা কেটে সাইবানদের বাড়ির সামনে এসে থামলো গাড়ি। ব্যাগপত্র নিয়ে প্রথমে বেরোলো সাইবান, অতঃপর তাকে অনুসরণ করলো ইরামও। ছেলেকে কাঁধে শুয়ে গাড়ির দরজা আটকে পেছনে ঘুরতে একটা দৃষ্টি তার নজর কেড়ে নিল। রাস্তার অপর পাশে রাহাত দাঁড়িয়ে আছে, পুরো দস্তুর তৈরি। বোঝা যাচ্ছে অফিসের জন্য বেরিয়েছে। তার পিছনে বিদায় জানাতে এসেছে মিথিলা। উভয়ে ইরামের দিকে তাকিয়ে আছে। রমণী এক পলক ভাই এবং ভাইয়ের স্ত্রীর দিকে তাকালো। পরক্ষণে উল্টো ঘুরে সাইবানের দিকে ইজানকে এগিয়ে দিল। ধরো তো। সাইবার নিঃশব্দে ইজানকে করে তুলে নিল। খানিকটা কৌতূহলী দৃষ্টিতে ইরামকে রাস্তার অপর পাশে এগিয়ে যেতে দেখলেও কোনো মন্তব্য করল না। ইরাম রাহাতের কাছে গিয়ে দাঁড়ালো। ভাই দৃষ্টি ফিরিয়ে নিলেও মিথিলা বলে উঠল, বাবু কেমন আছে এখন? ইরাম মৃদু হাসল। আমি এখানে এসে না দাঁড়ালে এই প্রশ্নটাও কি করতে মিথিলা? থতমত খেয়ে গেল মিথিলা, তবে পাল্টা কোনো উত্তর করল না। রাহাত মুখ তুলে ইরামের দিকে চেয়ে বলে উঠল, কি বলতে চাইছো আপু? কিছু বলতে চাইছি না। দেখতে এলাম এই বাড়িতে কেউ মরে টরে গেল নাকি আবার। এছাড়া কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। 3 দিন 3 রাত হসপিটালে একটা মাসুম বাচ্চা ছটফট করে গেল, অথচ মামা মামি হয়েও 1 সেকেন্ড তাকে দেখতে যাওয়ার মতো সুযোগ হলো না কারো। কোনো বড় দুর্ঘটনা না ঘটে তো এমনটা হওয়ার কথা না। রাহাত দাঁতে দাঁত চেপে বলল, আপু, ইজানের সঙ্গে যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত আপু। ইরামের ঠোঁটের হাসিটা আর একটু বিস্তৃত হলো। কোনো প্রফুল্লতা নয়, অদ্ভুত এক পরিতাপের বিষণ্ণ হাসি। একটা সময় ছিল রাহাত, যখন তোর জ্বর হলে সারা রাত তোর মাথার কাছে বসে মাথায় জলপট্টি দিতাম। তুই বজ্রপাতে ভয় পেতি, ঝড় হলেই বালিশ নিয়ে আমার রুমে চলে আসতি, বলতি আপু আজকে আমি তোমার সাথেই ঘুমাই।
তোকে ভাই কম, নিজের সন্তানের মতো দেখেছি আমি, অথচ তুই আমার সন্তানেরই মান রাখতে পারলি না। এতই বড় মানুষ হয়ে গিয়েছিস তুই আজকাল। রাহাতের মুখটা থমথমে হয়ে গেল। দৃষ্টি ফিরিয়ে নিল সে খানিক অপরাধীর ভঙ্গিতে। মিথিলা খানিকটা কর্কশ গলায় বলে উঠল, আপু, আপনার তো আমাদের কোনো প্রয়োজনই নেই এখন আর। বড় ঘরের বউ হয়েছেন, টাকা পয়সার তো কোনো কমতিই নেই। ডাক্তার শাশুড়ি, ব্যবসায়ী শ্বশুর, স্বামী যেমনই হোক না কেন, আপনার আর কি লাগে? মিথিলার কথায় স্পষ্ট তাচ্ছিল্য প্রকাশ পেল। ইরাম ভ্রু কুঁচকে ফেলল। স্বামী যেমনই হোক মানে? আপু, রাহাতের কিছু বলতে যাচ্ছিল, তবে ইরাম হাত তুলে ভাইকে থামিয়ে দিল। তার নরম কোমল দৃষ্টি বদলে তীক্ষ্ণতর হয়ে উঠল। মিথিলার দিকে ধারালো চোখে চেয়ে সে বলল, হেয়ালি করে কথা বলা পছন্দ করি না আমি। সাহস থাকলে সরাসরি বলো। বলার কি আছে আপু, সবাই তো জানেন। শুধু বড়লোক হলেই হয় না, ট্যালেন্ট, পড়াশোনা, রুচি, সুশীলতা থাকতে হয়। কাহিনী একটু হলেও আমাদের কানে আসে। এলাকার বাইরে তো থাকি না। এমনি এমনি আপনার উপর ঝাঁপিয়ে পড়েছে কেউ। এমনিতেই দুধের শিশুটার উপর দিয়ে ঝড় গিয়েছে। কোনো বেদবি করেনি আপনার খালাতো ভাই? শেষ দুটো শব্দে আলাদাই একটা জোর দেন মিথিলা। রাহাত খপ করে স্ত্রীর হাত ধরে থামাতে ইশারা করলেও সে বেহাত্তা হয়ে বলে গেল, এলাকার মাস্তান কিনা, কোথাও কোথাও কি কি করে বেড়ায় দেখুন গিয়ে। ঠিকই বলেছ, কোথায় কোথায় কি কি যেন করে বেড়ায়। শুধু স্ট্যাটাসের বাহানায় কোনোদিন ঘাড় থেকে বোনের বোঝাটা নামাতে পারলো না। মানুষের বিপদ দেখে মুখ ফিরিয়ে হেঁটে যাওয়ার বদলে সেখানে ঝাঁপিয়ে পড়া থেকে নিজেকে রুখতে শিখলো না। এইসবই তো করে বেড়ায় সারাদিন ও। তির্যক হেসে বলল ইরাম। মিথিলা এবং রাহাত উভয়ে জমে গেল। ইরাম কয়েক পা এগুলো দাঁড়ালো একেবারে মিথিলার মুখোমুখি। মিথিলার চেয়ে সে ইঞ্চি খানেক লম্বা। ঝুঁকে রমণী বিভ্রান্ত মুখমণ্ডলের পানেছে। ইরাম বলল, ট্যালেন্ট, পড়াশোনার রুচি, সুশীলতার নিদর্শন তো তোমার পাশেই দাঁড়িয়ে আছে। দ্য এভার পারফেক্ট জীবনসঙ্গী। কি মনে হয় মিথিলা, তোমার তোমার ছেলেরা তোমার স্বামীর মতো হলে সইতে পারবে তো? জমে গেল মিথিলা। একটা টু শব্দ আর বের করতে পারল না মুখ থেকে। ইরাম পর্যবেক্ষণ করলো তার মুখটা, ক্রোধ প্রকাশ করলো প্রকাশ্যে। যদি পারফেক্ট সুশীল জীবনসঙ্গী তোমার স্বামীর মতো হয়, তাহলে আমার এলাকার। পিছিয়ে দাঁড়ালো ইরাম। শেষ একবার ভাইয়ের স্ত্রীর দিকে তাকালো। হতবাক হয়ে চেয়ে আছে দুজনায়। বাই দ্য ওয়ে, আমার প্রপার্টির কাগজ কতদূর রাহাত? 2 মাস তো প্রায় হয়েই এলো। চট জলদি করো, না হলে মামলা মোকদ্দমা চালানোর হিম্মত আমার খুব ভালোভাবেই আছে, জানিস তো। মুচকি হেসে উল্টো ঘুরে রাস্তা পেরিয়ে অপর পাশে চলে এলো ইরাম। পিছনে ফিরে আর দেখলো না। সাইবান লোহার গেটের কাছে ইজানকে নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তার। সে আসতেই বাঁকা হেসে সাইবান বলে উঠল, আপনার হাসিটা পুরোই মম যে সিরিয়াল দেখে সেই সিরিয়ালে কোর্টনি বেটির মতন। ব্যাপার কি, আপনিও কবে থেকে অন্য জীবনে ভিলেনগিরি শুরু করলেন? তুমি গুরু, তোমার কাছ থেকেই তো শিখেছি। পাল্টা জবাব দিয়ে ইরাম লম্বা পা ফেলে বাড়ির দিকে এগুলো। খিলখিল করে হেসে ছেলেকে কাঁধের উপর টেনে তুলে সাইবান সাগ্রহে অনুসরণ করলো স্ত্রীকে। গভীর রাত। সাইবান এখনো 2 চোখের পাতা এক করতে পারেনি। সোফায় শুয়ে বারংবার এদিক সেদিক করছে সে। সেই রাতে চিত্রটা সে ভুলতে পারছে না। পুলিশকে বিষয়টা সম্পর্কে জানানো হয়েছে। প্রাথমিক ইনভেস্টিগেশনে ধরা পড়েছে 2টো লাশের একটাও বখতিয়ারের না। ইরাম আর ইজানের উপর হওয়া হামলার বিরুদ্ধেও থানায় মামলা দায়ের করেছে সাইবান। সেই ভিত্তিতে খুঁজতে গেলে জানা যায় বখতিয়ার পলাতক। সে কোথায় আছে কেউ জানে না। সম্পূর্ণ কেসটা কেমন যেন ঘোলাটে। ওই দুজন চেলাকে তবে কে খুন করেছে? সাইবান পৌঁছানোর অনেক আগেই ঘটনাটা ঘটেছে। তাই তো অমন দুর্গন্ধ ছড়াতে শুরু করেছিল। ব্যাপারটা ভীষণ ধোঁয়াশা, যার কুলকিনারা আপাতত সে করতে পারছে না। তবে সাইবান এইটুকু ঠিকই বুঝতে পারছে, ভবিষ্যতে তাকে অনেক সাবধানে চলতে হবে। ভাবনায় বিভোর সাইবান সোফার পাশ ফিরে শোয়ার চেষ্টা করলো। রুমের ভেতর অত্যন্ত মৃদু একটা টেবিল ল্যাম্প জ্বলছে। পুরোপুরি অন্ধকার। ভালোবাসলেও ইরাম হালকা আলোয় স্বাচ্ছন্দ্য বোধ করে। আজ সাইবান বিছানায় ঘুমায়নি। যদিও ইরাম তার সঙ্গে মোটামুটি স্বাভাবিক আচরণ করছে, তবে ভেতরে ভেতরে চাপা ক্ষোভ আছে স্পষ্ট। সেও আর সাইবানকে জোর করেনি। বিছানায় শুধু ইরাম আর ইজান ঘুমিয়েছে। অন্য সময় সাইবান চোখে আই মাস্ক আর কানে তুলো গুজে শুয়ে থাকে, কারণ প্রায় রাতে অনেকবার কেঁদে উঠে ইজান। সাইবানের ঘুম গভীর, তাই কানে তুলো গুজে ঘুমানোর পদ্ধতি আবিষ্কারের পর থেকে সে টের পায়নি কখন বাচ্চা উঠেছে, কখন ইরাম নিদ্রাহীন সামলেছে সবকিছু একা একা। তবে আজ রাতে সে আই মাস্ক তুলেও সবকিছু ব্যবহার করছে না। চোখ বুজে ঘুমানোর ভং ধরে শুয়েছিল বিধায় টের পেয়েছে। ইতিমধ্যে 3বার উঠে ছেলেকে খাইয়েছে ইরাম। ভীষণ ক্লান্ত শরীর তার।
হাসপাতালে 3 রাত মেয়েটাকে টানা 2 ঘন্টার জন্য হলেও চোখের পাতা এক করেছে কিনা সন্দেহ। মুখে ক্লান্তি ভাব আর মলিনতা দেখলেই বোঝা যায়, অথচ বিরূপ শব্দ অবধি করেনি ইরাম। যতবার ইজান কেঁদেছে ততবারই হয় ছেলেকে কোলে নিয়ে বারান্দায় হেঁটেছে, কখনো বা নার্সারি গ্লাইডারে বাস দুলছে, আবার কখনো গুনগুন করে ঘুম পাড়ানি গান গেয়েছে। কি নিদারুণ ধৈর্য একজন মায়ের। সাইবান শুধু চোখে দেখছে আর কানে শুনছে, তাতে ভীষণ বিরক্তি ধরে যাচ্ছে। অথচ ইরাম দিনের পর দিন রাতের পর রাত একই রুটিনে অভ্যস্ত। এখন তো তাও সাইবান চোখের সামনে দেখছে। তাহলে যে 3 মাস ইরাম একা একা থেকেছে, সেই দিনগুলো কিভাবে অতিবাহিত করেছে? নারী ও পুরুষের ক্ষমতায় কত পার্থক্য! কতক্ষণ ভাবনার জগতে ডুবেছিল সাইবানের হিসাব নেই। দীর্ঘ নিঝুম রাত্রির পর অবশেষে চোখ দুটো প্রায় বুজে আসছিল তার। ঠিক এমন সময় মৃদু ক্রন্দনের আওয়াজ। চোখের পাতা খুলে গেল সাইবানের। অজান্তে মাথা তুলে তাকালো সে বিছানার দিকে। মাঝখানে বরাবর ইরাম শুয়ে আছে, তার একপাশে ইজান আরেক দফায় জেগে উঠেছে, ছোট ছোট হাত পা ছুটছে। ব্যান্ডেজ করা হাতটা দুলছে চারিদিকে। চোখ মুখ কুচকে ফুপিয়ে বড়সড় চিৎকারের প্রস্তুতি নিচ্ছে। ইরাম এখনো টের পায়নি, ঘুমিয়ে আছে। মুখটা দেখে বোঝা যাচ্ছে ঠিক কতটা খানি ক্লান্ত এবং জর্জরিত সে। সাইবান কয়েক সেকেন্ড সিদ্ধান্তহীনতা হয়ে রইল, তারপর কিছু বুঝে ওঠার আগেই অন্তরের তাড়নায় সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ঠিক যেই মুহূর্তে ইজান চিৎকার করে কান্না শুরু করবে, সেই মুহূর্তে সাইবান বিছানার কাছে গিয়ে শপথ করে ছেলেকে করে তুলে নিল। লম্বা পা ফেলে ইরামের কাছ থেকে দূরে চলে এলো। পটলা, তোর সাইরেনে বিরতি নেই? আম্মু ঘুমাইলে বাঁশি বাজাতে মন চায় না? সাইবানের আলতো কথায় কান্না থেকে বিরত রইল ইজান। ডাগর ডাগর চোখ মেলে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল পিতার দিকে। একবার শান্তিতে ঘুমানো ইরামকে দেখে শেষমেশ রুমের কোণার টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো সাইবান। অতি সাবধানে ইজানকে সেখানে রাখলো। দেখি দেখি দেখি, হাগুমতো কয় কেজি করছিস? ইজানের ডাইপার ভিজে উঠেছে। সাইবান কয়েক মুহূর্ত দ্বিধা করলো। শেষমেশ একটা দীর্ঘ প্রশ্বাস টেনে শুকনো কাপড়ের বাস্কেট থেকে ক্লিপ তুলে নিয়ে নিজের নাকে লাগিয়ে নাক বন্ধ করে ফেললো। মুখ দিয়ে প্রশ্বাস টেনে আবারও ডাইপারে হাত দিল সে। ছটফট করছে ইজান। এদিকে সাইবান জানে না ডাইপার কিভাবে বদলাতে হয়। থমকে গেল সে, মাথা কাত করে তাকালো পিছনে। ইরামকে ডেকে তুলবে? দূর, তাহলে এত কাহিনীর কি প্রয়োজন ছিল? ডাইপারে পকেট তুলে ইনস্ট্রাকশন পড়লো সে, তাও কিছু বুঝলো না। শেষমেশ নিজের ফোন হাতে তুলে নিল, ইউটিউবে গিয়ে সার্চ দিল। হাউ টু চেঞ্জ বেবিজ ডাইপার। বেশ কয়েকটা ভিডিও এলো। বিজয়ের হাসি হেসে সেটা পাশে রেখে সাইবান নাকি সুরে ইজানের সঙ্গে কথা বলতে লাগলো। দেখেছিস বাপ তোর কত চালাক? মামু, সোনার কপাল নিয়ে জন্মাইছিস তুই, বুঝছিস? নাহলে আমার মতো একটা বাপ হতো তোর বিলাসিতা। ভিডিও দেখে দেখে সাইবান ধীরে ধীরে অদক্ষ হাতে পুরাতন ডাইপার খুলে নতুন ডাইপার পরিয়ে দিল ইজানকে। সম্পূর্ণ সময়টা ছটফট করে গেল ইজান। বাইন মাছের মতো খালি হাত গলে বেরিয়ে যায়। সাইবান শেষমেশ কপ করে তার দুটো হাত মাথার উপর তুলে চেপে ধরে রেখে শাসালো। পটলা ছটপট করতেছিস কর, কিন্তু মামা তোর আম্মু যদি ওঠে একদম উল্টে লটকে রাখবো। আমি তোর বাপ হতে পারি, তবে তোর আগে তোর আম্মুর ডিয়ার হাজবেন্ড, বুঝছিস? আই গোয়ে। বিনিময়ে পা তুলে শটান সাইবানের থুতনিতে হামলা চালালো ইরান। খিলখিল করে হেসে ফেলল সাইবান। তারপর ইজানকে উল্টো শুয়ে পিছনে আলতো দুটো চাপড় দিয়ে বলল, আর মারবি বাপের মুখে লাথি? ওয়ে। প্রায় মিনিট 15 নীরব যুদ্ধ শেষে অবশেষে ইরানকে ডাইপার পরাতে পারল সাইবান। নাক থেকে ক্লিপ খুলে নিজের হাত দুটোকে পরপর 5 বার স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করলো সে। ড্রেসিং টেবিল থেকে হ্যান্ড ক্রিম তুলে হাতে মাখলো। শুধুমাত্র তারপরই চেঞ্জিং টেবিল থেকে ইজানকে কাঁধে তুলে নিল সে। ইরাম ফিডারে দুধ পাম্প করে রেখেছে, সেটা আর একটা তোয়ালের কাঁধে নিয়ে বিছানার কাছে এলো সে। পরম শান্তিতে ঘুমের জগতে বিচরণ করছে তার অর্ধাঙ্গিনী। এক হাতে ইজানকে ধরে রেখে অন্য হাতে কোলবালিশ টেনে ইরামের পাশে রাখলো সাইবান। খানিকটা সময় প্রাণ ভরে দেখলো ঘুমন্ত মুখটা কি নিষ্পাপ, কি মায়াবী। বুকটা তার অজানা উষ্ণতায় ছেয়ে গেল। ঝুঁকে ইরামের কপালে ঠোঁট ছুঁয়ে একটা আদুরে চুমু এঁকে দিল সাইবান। ফিসফিস করে বলল, স্লিপটাই আন্ড্রিম অ্যাবাউট মি মাই প্রেশিয়াস। ইজান ক্রমশ জোরালো শব্দ করতে শুরু করেছে, তাই সাইবান পিছিয়ে গেল। নিঃশব্দে রুমের দরজা খুলে আলতোভাবে চাপিয়ে দিয়ে ছেলেকে নিয়ে চলে গেল নিচের হল রুমে। সমস্ত বাড়ি জুড়ে রাত্রি
নীরবতা। হালকা হলুদাভ আলোয় আবছায়াভাবে আলোকিত হলরুম। সাইবান সোফায় বসলে ইজানকে নিয়ে। ততক্ষণে সত্যিই আবার কাঁদতে শুরু করেছে শিশুটি। সাইবান ছেলেকে বুকে চেপে দোলালো। এই যে বাবা এখানে, আমার ঘুম দরকার, তাই এখন থেকে বাবা অন ডিউটি। দেখি দেখি দেখি, দুধ কার দরকার? ইজানকে ধরে অন্য হাতে ফিডারটা মুখে দিতে কান্না ভুলে চুপচুপ করে খেতে লাগলো সে। সাইবান অপলক নয়নে চেয়ে দেখল গোটা দৃশ্য। সামান্য দুধ খাওয়ানোর দৃশ্য এতটা মধুর হতে পারে তার জানা ছিল না। তার বুক ঘেঁষে থাকা প্রাণীটা সম্পূর্ণ তার উপরে নির্ভরশীল। বিষয়টা একই সাথে আতঙ্কের এবং তীব্র অনুভূতির। বুকের ভিতর যা অনুভূত হলো তা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবে না সাইবান। কিছুই বোঝে না, সে কিছুই জানে না, তবে এইটুকু জানে, এই ছোট্ট নাজুক অস্তিত্বটিকে সে নিজের অন্তিম নিঃশ্বাস অবধি রক্ষা করে যাবে এমনভাবে, যেমনভাবে নেকড়ে পাহারা দেয় নিজের শাবকদের। ইজানের দুধ খাওয়া শেষ হলো, তবে চোখে আর ঘুম এলো না। উপরন্তু তরতাজা হয়ে সে হাত পা ছুড়ে কখনো সাইবানের মুখে কখনো বুকে দপাদপ মেরে গেল। এদিকে ঘুম জুড়ে আসছে সাইবানের চোখের পাতা, অথচ ছেলের আগে সে ঘুমাতে পারছে না। সোফা ছেড়ে এই কিচেনে হাঁটলো, সদর দরজা খুলে বারান্দায় অবধি গেল। উপায়ন্তর না পেয়ে শেষমেশ নিজের পালিত হ্যামস্টারদের খাঁচার কাছ থেকে ইজানকে ঘুরিয়ে আনতে গিয়ে চেঙ্গিস খানের দৌড়ানি খেলো। কিম জং হিটলার আর বারাক ওসামাকে আঙ্গুর ফল খাওয়ানো হয়ে গেল। সব হয়ে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটলো, অথচ ইজানের ঘুম আর হলো না। শেষমেশ হলঘরে সোফার কাছে মেঝেতেই বসে পড়ল সে। মাথাটা রাখলো সোফার নরম গদিতে, কাঁধে জড়িয়ে আছে ইজান। তখনও ছেলের পিঠে আলতোভাবে চাপড় দিয়ে দিচ্ছে সাইবান। এবার একটু ঘুমা বাপ, ও বাপ প্লিজ ঘুমা, নাহলে কষ্টে পেনে চোখে মেরে দেবো একদম। আই ওই ওই পটলা, ঘুম না আসলে আমার মতন করে চোখ বুঝে বল। আর শোন, ঘুম ঘুম তামান্না ভাটিয়া, তামান্না ভাটিয়া, আজ কি রাত, তামান্না ভাটিয়া, তামান্না ভাটিয়া। একটা সময় ছেলের পিঠ চাপড়াতে চাপড়াতে নিজের ঘুমিয়ে পড়ল সাইবান। তার কাঁধে মাথা ঠেকে তখনও জেগে আছে ইজান। সাইবানের শরীর শিথিল হয়ে যেতে ইজান নিজের ছোট্ট একটা হাত তুলে পিতার বুকে ঠেকিয়ে হাই তুলল। গুই রোদের আলো চোখে এসে লাগতে আড়মোড়া ভেঙে জেগে উঠল ইরাম। তার সমস্ত শরীর এত ফুরফুরে, শেষ কবে লেগেছে সে ভুলে গিয়েছে। বিছানা যখন উঠে বসেছে তখনও চোখ সম্পূর্ণ খোলেনি তার। আরামদায়ক উষ্ণতায় জড়ানো এক দুর্দান্ত সকাল। এত ভালো ঘুম ইজান জন্ম হওয়ার আগেও হয়েছে কিনা সন্দেহ আছে তার। বেশ দিলখোলা মেজাজে চোখ কুচকলে ইরাম যখন পাশে তাকালো তখন দেখলো বিছানা একদম ফাঁকা, ইজান নেই। বুকের ভেতরটা তৎক্ষণাৎ মোচড় দিয়ে উঠল তার। সমস্ত আয়েসটুকু এক লহমায় উবে গেল। লাফিয়ে বিছানা থেকে নামতে গিয়ে পা ফসকে মেঝেতে পড়ে গেল সে। তবে হাঁটুতে পা ব্যথা উপেক্ষা করে হন্যে হয়ে আশেপাশে তাকালো। সেদিন ঘটনার পর থেকে ইরামের মাতৃহৃদয় আরও সতর্ক হয়ে গিয়েছে। দিক বিদিক যুক্তিতর্ক কোনো কিছু ধার না ধরে সে ছুটে বেরিয়ে এলো রুমের বাইরে। উদ্দেশ্য বাড়ির সবাইকে ডেকে তোলা। রুমের ভিতর ছেলেকে না পেয়ে আতঙ্কিত ইরাম যখন সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নিচে নামতে লাগলো তখন সামনের দৃশ্যটি তাকে বাকরুদ্ধ করে দিল। পদক্ষেপ সিঁড়ির গোড়ায় থমকে গেল। বরফখণ্ড হয়ে সামনে চেয়ে রইল সে। হৃদযন্ত্র হয়ে উঠল দুর্বার। বাড়ির হলরুমে আজ ভিন্ন এক শান্তির আসর বসেছে। পরিবারের সকল সদস্য চারিপাশে ঘিরে দাঁড়িয়েছে পাথরের মূর্তির মতন। সামিয়া, সারিকা, সুগন্ধা, এমনকি আহমেদ অব্দি নিশ্চুপ নিশ্চল। প্রত্যেকের চোখের দৃষ্টি সামনের দৃশ্যে আবদ্ধ। তাদের দৃষ্টি অনুসরণ করে তাকালো ইরাম। চোখ জোড়া মহাবিস্ময়ে প্রসারিত হয়ে উঠল তার। হলঘরের সোফায় মাথা ঠেকিয়ে বসে বসে ঘুমাচ্ছে সাইবান। আর ঠিক তার বাহুর মাঝে কাঁধে মাথা রেখে পরম শান্তিতে নিন্দাচ্ছন্ন ইজান। পিতা এবং পুত্র উভয়ে আপন ঘুমের জগতে বিচরণ করছে। কোনো খেয়াল নেই আশেপাশে কি ঘটছে না ঘটছে। বাইরে স্নিগ্ধ সূর্যরশ্মি উভয়ের শরীরে প্রতিফলিত হয়ে এক ঐন্দ্রজালিক আবহ সৃষ্টি করছে। পরম শান্তি, পরম নিরাপত্তার এক নিশ্ছিদ্র বেষ্টনী যেন। একে অপরের সহায়ক দুটি অস্তিত্ব। কেউই দৃষ্টি ফেরাতে পারছে না নিজেদের। আবেগী দৃশ্যটি আজ বাড়ির প্রত্যেক মানুষকে নিজেদের স্থানে থামিয়ে দিয়েছে। উষ্ণতায় ছেয়ে ফেলেছে তাদের অন্তঃসমূহকে। ইরাম ধীর পায়ে নিচে নেমে এলো। খানিকটা সম্মোহিনী কণ্ঠে আলতো আছে বলল, আমি ওদের ডেকে দিচ্ছি। তৎক্ষণাৎ প্রতিবাদ জানালেন সামিয়া। না, আমার ছেলে আর তার ছেলে ঘুমাচ্ছে, খবরদার কেউ বিরক্তি করবে না। সকলে অবাক হয়ে গেল। সামিয়া প্রশস্ত হাসি নিয়ে দৃশ্য দেখছেন। হাতের মোবাইল ফোনে বেশ কয়েকটা ছবি তুলে নিলেন তিনি। অতঃপর জানালেন, আজকে সবাই নাস্তা কিচেনেই করব, ওকে? কেউই দ্বিমত করল না। প্রতিদিনকার মতো হলরুমের সাথে লাগোয়া ডাইনিং টেবিলের বদলে আজ সকালের নাস্তার আয়োজন করা হলো কিচেনের টেবিলে। বাড়ির সদস্যরা সকলে হলরুমকে নিঃশব্দ রাখলো, শুধুমাত্র যেন বাড়ির ছেলেরা শান্তিতে নিজেদের নিদ্রা জগতে বিচরণ করতে পারে। আজ প্রথমবার নিজের ম্যাকবুক নিয়ে বসেছে ইরাম। সামিয়া গতকাল রাতে হাসপাতালে গিয়েছেন, এখনও ফেরেননি। আহমদ নিজের রুম থেকে বের হননি। নাস্তাটা তাই আলাদাভাবে করা হয়েছে ইরামের। এখন এক মগ ভর্তি চা নিয়ে এসে বসেছে ডাইনিং টেবিলে। ম্যাকবুক খুলে প্রয়োজনীয় কিছু টুকটাক ব্যাপার ঠিক করে রাখবে।
কিছু সফটওয়্যার যখন সে ইনস্টল করছে তখন নিজের রুম থেকে বেরিয়ে এলো সারিকা। একটা ঢোলা টি শার্ট আর ট্রাউজার পরনে, খুব সম্ভবত আজ চেম্বারে দেরিতে যাচ্ছে সে। ইরামের দিকে এক দফা কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে সে সোজা কিচেনে চলে গেল। তার কিছুক্ষণ বাদে 2 তলা সিঁড়ি বেয়ে নেমে এলো সাইবান। বরাবরের মতোই ট্যাঙ্ক টপ পরে আছে, তবে আজকে রং পাল্টে সেটি হয়েছে সাদা, সঙ্গে গ্রে সোয়েট প্যান্ট। চুলগুলো উস্কো খুস্কো, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চলে এসেছে, চুল আঁচড়ানোর প্রয়োজন বোধ করেনি। হেলে দুলে কিচেনে চলে গেল সাইবান। ইরাম বেশ মনোযোগ দিয়ে নতুন অ্যাপসে খোলা নিজের প্রোফাইলটা সাজাচ্ছিল, ঠিক তখনই কিচেন থেকে ধরম করে একটা ভয়ানক শব্দ ভেসে এলো। পুরো বাড়ি কেঁপে উঠলো বুঝি। চেয়ারে লাফিয়ে উঠল ইরাম, ঝট করে পেছনে ফিরে তাকালো দেখার জন্যে। ইউ সুকলি সোসা। প্রথমে ইরাম বুঝতে পারল না কি হয়েছে। সেকেন্ডের মাথায় ডাইনিং টেবিলের উপর ঠাস করে রীতিমতো উড়ে এসে পড়ল সারিকা। অদূর থেকে তার উপর পশুর মতন ঝাঁপালো সাইবান। এসে খপ করে সারিকার গলা চেপে ধরে এমনভাবে ঝাঁকাতে লাগলো যেন মানুষ নয়, গাছের ঢাল ধরে ঝুলছে। বের কর আমার ডিম এক্ষুনি। সারিকা দুর্বলতার কোনো লক্ষণ তো দেখাচ্ছেই না, বরং ভাইকে খেপিয়ে ভীষণ বিনোদন পাচ্ছে বলেই মনে হচ্ছে। তার জবাব শুনে দ্বিগুণ খেপে গেল সাইবান। সারিকাকে ধরে একেবারে পুতুলের মতন তুলে হলঘরে সোফার উপর আশ্রে ফেলে দিল। কোকিয়ে উঠে কোমর চেপে ধরে সারিকা অট্টহাসি হাসতে লাগলো। ইরাম চিন্তিত হয়ে দ্রুত জিজ্ঞাসা করলো, আরে ব্যথা পাবে তো। কি হয়েছে আলাদিন? কি হয়েছে? এই বেটি আমার ডিম খেয়ে ফেলেছে। তুমি ডিম পারো কবে থেকে? ইরামের আহাম্মকি প্রশ্নে সাইবান চোখ সরু করে এমন ভঙ্গিতে ঘুরে তাকালো যে না চাইতেও এক দফায় শয়তানি হাসি গোপন করতে হলো রমণীকে। সাইবান গুরুগম্ভীর গলায় বলল, আরে আমার জন্য সিদ্ধ করে ডিম খেয়ে ফেলেছে সোসাটা। এখন আমি খাবো কি? আমার ডায়েট নষ্ট হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, আমি তো শুধুমাত্র একটাই খেয়েছি, বাকি দুটো গান্ডি পিন্টে গিলে গেল। সারিকা বলতে প্রতিবাদ করে উঠল সাইবান। ইস, মামার বাড়ির আবদার, আমার 3টে ডিমেই লাগবে। জিমে গিয়ে দেখ একবার কত কষ্ট, তারপর জ্ঞান দিতে আসিস। ইউ নো হোয়াট, ডিম বের কর এক্ষুনি। ডিম বের কর, এক্ষুনি বের করবি তুই। আমার ডিম দে, আমার ডিম দে সোসা সেরি। রোহমর্ষক দৃষ্টিতে ইরাম দেখল সাইবান নিজের অত বড় শরীর টেনে সারিকার পাতলা শরীরের উপর লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল। 2 ভাই বোনের মাঝে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বালিশ কুশন সব এদিক সেদিক লুটিয়ে পড়ছে। সারিকাকে উল্টো চেপে ধরে তার হাতটা পিঠের উপর গুটিয়ে ধরে বাঁকা হাসছে সাইবান। দৃশ্যটা বহুদিন আগে টিভিতে দেখা রেসলিং খেলার মতো দেখাচ্ছে, যেখানে গাট্টা গোট্টা কিছু পুরুষ নাটকীয় কায়দায় নিজেদের সঙ্গে মারামারি করে। ছোটবেলায় বাবার সাথে বসে বসে ইরামও দেখতো WWE, এখন সেটা তার চোখের সামনে সরাসরি হচ্ছে। সাইবান পিছন থেকে সারিকার গলা টেনে ধরে সমানে চেঁচিয়ে যাচ্ছে, আর খাবি? আর লোভ দিবি আমার জিনিসে? এখন যদি বলি ওগুলো আগে থেকে পেটে ধরে রেখেছিলাম, হজম হবে তোর? হাসির মাঝখানে মাঝখানে কোকাতে লাগলো সারিকা। ইরাম অদূরে বসে ভাই বোনের কাণ্ড দেখে গেল। তার কেন যেন হস্তক্ষেপ করতে ইচ্ছা হলো না, কারণ দৃশ্যটা বাহ্যিকভাবে যতটা আগ্রাসী দেখাচ্ছে ভেতরে ভেতরে ঠিক ততটাই সুমধুর। এই বাড়িতে আসার পর থেকে সারিকা এবং সাইবানের মাঝে ভাই বোন সুলভ বিশেষ কোনো আচরণ তার চোখে পড়েনি। হয়তো সময়টাই তেমন ছিল। একটার পর একটা গুরুগম্ভীর ঝড়ঝাপটা গিয়েছে পরিবারের উপরের থেকে। আজ সাত সকালে 2 ভাই বোনকে এক ভিন্ন রূপে দেখে তার কেন যেন ভীষণ মনোমুগ্ধকর লাগছে। খুনসুটি ভালোবাসা না বলা স্নেহ, উপরি রাগ দেখানোই তো ভাই বোনের বন্ধন, তাই না? দুজনকে দেখতে দেখতে ইরাম নিজের ভাবনায় হারিয়ে গেল। এই তো কিছুদিন আগে সামিয়া কিচেনে একসাথে কাজ করতে করতে একটা সুন্দর ঘটনা শুনিয়েছেন। রোমন্থনের জগতে হারিয়ে গেল সে। মোলায়েম আলোতে রুমটা পরিপূর্ণ। নরম গদির উপর নড়চড় করছে একটা ছোট্ট প্রাণ। আরামদায়ক সুতির ফতুয়া আর ডাইপার পরনে, ডাগর ডাগর জলজলে চোখ মেলে চেয়ে আছে সিলিংয়ের দিকে, যেখানে ঝুলছে হরেক রকমের রং বেরঙের বেলুন। ছোট্ট শিশু সারিকা পায়ে পায়ে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। উকি মেরে দেখলো নাজুক অস্তিত্বটাকে। একটা হাত তুলে মাপলো সে, তার এক হাতের সমান হয়েছে বাবুটা। এত ছোট মানুষ হয় বিস্ময়ে সারিকা চোখ বুঝে তারা ফুটে উঠল। ছোট ছোট পা তুলে বিছানার উপর উঠে এলো সে। বাবুটার পাশে উল্টো হয়ে শুয়ে পড়লো। বিস্ময় মাখা নয়নে দেখলো কিভাবে হাত পা ছুটছে সে। এই বাবুটা নাকি তার ভাই হয়। আচ্ছা, ভাই কি জিনিস? যেমনটা তার বান্ধবী রিয়ার আছে, কিন্তু রিয়ার ভাই তো এত ছোট না, অনেক বড়। তাহলে সারিকার ভাই এত ছোট কেন? শিশু সুলভ মনে সহস্র প্রশ্ন জাগলো। বাবুটা নড়তে নড়তে উল্টে যেতে সারিকা দ্রুত হাত বাড়ি আবারও চিৎ করে শুয়ে দিল। কি নরম একটা তুলতুলে শরীর, কেমন আদর আদর লাগে। কিন্তু তার বাবা যে নামটা বলেছে সেই নামটা তার একদমই পছন্দ হয়নি। এই আদরটাকে সে কিভাবে ওই নামে ডাকবে? এ মাছি,
এমন সময় রুমে এলেন আহমদ। বিছানার উপর নবজাতক ছেলে আর তার পাশে মহতী পর্যবেক্ষণে মেতে থাকা মেয়েকে দেখে তার বুকটা ভরে উঠল। নিঃশব্দে পায়ে পায়ে কাছে গিয়ে দাঁড়ালেন তিনি। বুকে দুবাহু বেঁধে কর্মকাণ্ড দেখলেন। বেবি ব্রাদার। সারিকা টুকটুক করে কথা বলছে, বাবুর গালে আঙ্গুল ছুঁয়ে মোলায়েম গলায় ফিসফিস করে বলে যাচ্ছে। তাড়াতাড়ি রেডি হও, আমি তোমার সাথে খেলবো। মুচকি হাসলেন আহমদ। বিছানার কাছে এগিয়ে মেয়ের বুক উপর ঝুঁকে বলে উঠলেন। অবশ্যই খেলবে। আমাদের আলাউদ্দিন খুব জলদি বড় হয়ে যাবে, আমার সাথে ছুটে বেড়াবে খেলার মাঠে। ইউর ব্রাদার ইজ গোয়িং টু প্রোটেক্ট ইউ। সারিকা উঠে বসলো। চোখ মুখ কুচকে কেমন অসন্তুষ্ট দৃষ্টিতে পিতাকে দেখলো। আহমদের হাসিখানি মুছে গেল। কি হয়েছে আমার মা? কিছু বলল না সারিকা। মেয়ের মান ভাঙাতে বিছানায় বসে নাজুক বাচ্চাটিকে নিজের হাতের মাঝে তুলে মেয়ের দিকে এগিয়ে দিলেন আহমদ। ভাইকে কোলে নেবে না? গাল ফুলিয়ে সারিকা হঠাৎ বলে বসলো। ড্যাড, আমার তো আলাদ্দিনকে কোলে নিতে ইচ্ছে হয় না। আহমদ ছোট মেয়ের মুখে এমন কথা শুনে তাজ্জব বনে গেলেন। কয়েক সেকেন্ড চেয়ে রইলেন। আলাউদ্দিন নামটা তিনিই রেখেছেন নিজের আহমদ উদ্দিনের সঙ্গে নাম মিলিয়ে। তাতে মেয়ে এত চটবে জানা ছিল না। মাথা কাত করে তিনি মিষ্টি হেসে শুধালেন। তবে কাকে কোলে নিতে ইচ্ছা হয় আমার মায়ের? সারিকা দুহাত এগিয়ে দিল। বুকের মাঝে ছোট্ট ভাইয়ের শরীরটা জাপটে ধরে জবাব দিল। আলাদ্দিনকে। আলাদ্দিন? বিস্মিত হলেন আহমদ। জোরে জোরে মাথা ঝাঁকালো সারিকা। আমার আলাউদ্দিন না, আলাদিন লাগবে ড্যাড, লাগবেই লাগবে। খিলখিল করে হাসলেন আহমদ। একটা হাত তুলে মেয়ের মাথায় বুলিয়ে ঝুঁকে এসে কপালে চুমু খেলেন। ঠিক আছে, আজ থেকে তোমার ভাই তোমার আলাদিন। খুশি? ইয়ে, আমার ভাই আলাদিন। মেয়েকে টেনে নিজের কোলে বসালেন আহমদ। অশ্রুসিক্ত মুগ্ধ নয়নে দেখলেন কিভাবে বুকের ভেতর পরম যত্নে সারিকা আগলে রেখেছে নিজের ভাইকে। ওই সময় তার মনে হলো এইটুকু মুহূর্তের মাঝে তার জীবনের সবটুকু সার্থকতা নিহিত। রোমান্থনের জগৎ থেকে ইরাম বেরিয়ে এলো হুট করেই। চোখ পিটপিট করে সামনে তাকিয়ে দেখলো সারিকা আর সাইবানকে, যারা আপাতত WWE ম্যাচ থামিয়ে একে অপরের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। তোর জন্য আমি চেম্বার থেকে আসার সময় KFC বাকেট নিয়ে আসবো, ডিল? সারিকার অফারে সাইবানকে আগ্রহী মনে হলো। গলা খাকারি দিয়ে হাতের আঙ্গুল গুনে গুনে সে বলল। 2 KFC বাকেট, 2 ফ্রেঞ্চ ফ্রাই আর 3টা বার্ড আইসক্রিম। 2 KFC বাকেট, 2 ফ্রেঞ্চ ফ্রাই আর 3টে টাব আইসক্রিম। আমার চুলে নেগোসিয়েশন করছিস তুই? ওকে ফাইন, এটা KFC বাকেট, 2 ফ্রেঞ্চ ফ্রাই, 2 টাব আইসক্রিম। 2 KFC বাকেট, 2 ফ্রেঞ্চ ফ্রাই আর 3টে টাব আইসক্রিম। ওকে ডিল। দুজন ভাই বোন এমন ভঙ্গিতে করমর্দন করলো যেন ডিলারশিপ কনফার্ম করেছে দুজন মাফিয়া বস। সোফা থেকে উঠে হেলে দুলে শীষ বাজাতে বাজাতে ইরামের টেবিলের সামনে এসে দাঁড়ালো সাইবান। অপরদিকে সারিকা তখনও হাসিমা কাঠোটে উঠে দাঁড়িয়ে কোমর ডলতে ডলতে সামান্য খুঁড়িয়ে নিজের রুমের দিকে আড়াল হয়ে গেল। একটা সিদ্ধ ডিমের অনেক খরচা পড়ে গেল মেয়েটার, আহারে। মন্তব্য করলো ইরাম। তাতে সাইবান ভ্রুকুটি করে তাকালো তার দিকে। ঝুঁকে এসে ম্যাকবুকের স্ক্রিনের দিকে চেয়ে কথা ঘুরিয়ে বলল। ফাইবার খুলছেন? বেশ বেশ। এটা কি লিখেছেন? আর্টিকেল লিখে দিবেন মাত্র $5। মাথা খারাপ? $5 কত টাকা জানেন? কিচ্ছু হবে না $5 দিয়ে। বদলান লিখুন $100 ছাড়া মুখে দেখাবি না, গরিবস। চোখ উল্টে ইরাম বলল। প্রোফাইল তোমার নাকি আমার? জ্ঞান দেওয়া বন্ধ করো, যাও বাকি 2টো ডিম খেয়ে আসো, না হলে আবার সুগন্ধার নজরে পড়বে। চোখ তুলে ফেলবে না ওটার? দৌড়ে কিচেনে গিয়ে এক হাতে 2টো ডিম নিয়ে এসে ইরামের পাশে চেয়ারে বসে পড়ল সাইবান। বাই দ্য ওয়ে। পায়ের উপর পা তুলে বসে একটা আস্ত ডিম মুখে পুরে দিল সে। ইরাম অবাক নয়নে দেখলো গাল ভীষণ ফুলে গেছে ছেলেটা। সাধারণত অতিরিক্ত খাবার মুখে নিয়ে চেবালে মানুষকে দেখতে মোটেও ভালো লাগে না, অথচ সাইবানের এমন বেখাপ্পা আচরণেও তার উপর চোখ আটকে যাচ্ছে। বিশেষ করে খাবার গেলার সময় তার গলার অ্যাডামস অ্যাপল নামক উঁচু জায়গাটা যেভাবে ফুলে ফেপে উঠছে সেটা ইরামের মনোযোগ কেড়ে নিচ্ছে দারুণভাবে। এক লহমা চেয়ে থেকে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল রমণী। কোন দিকে তাকিয়ে আছে সে? লজ্জা বোধ করলো সে ভীষণভাবে। সাইবানের অবশ্য তার নজরের দিকে বিশেষ খেয়াল নেই। একটা ডিম গিলে শেষ করে অন্যটা জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতন পর্যবেক্ষণ করতে করতে সে বলল। আপনি যে কম্পিউটার ক্লাসে যাবেন বলে ঠিক করেছেন, কিভাবে করবেন পটলা? ওটাকে সাথে না চিন্তা করবেন না এখন। ইরাম পুনরায় বাস্তবতায় ফিরে এলো।
তুমি না বললেও আমি এটাই ঠিক করে রেখেছিলাম, কিন্তু ওকে রেখেই বা যাবো কোথায়? ভাবছি একটা ডে কেয়ার খুঁজবো, কিন্তু এত ছোট বাচ্চা রেখে যেতে মন সায় দিচ্ছে না। আই এম সরি, আসলে আমি বলতে পারছি না ওই সময়টা আমি বাড়িতে থাকবো কি না। আমার প্র্যাকটিস থাকে শোয়ের, সেক্ষেত্রে এভাবে চলা যায় না। সবাই তো আর নিজেদের কাজ বাজ সব বন্ধ করে বাড়িতে বসে থাকতে পারবে না। কম্প্রোমাইজ করতে হবে, সেটা আমাকেই। দেখি যদি কোর্স ছাড়াই কোনোভাবে কাজ করা যায়, তবে আমি বাসায় থেকেই। অপ্রত্যাশিত কণ্ঠটি সাইবান এবং ইরামকে জমিয়ে দিল। উভয়ে তাকিয়ে দেখল সারিকাকে। সালোয়ার কামিজ এবং তার উপরে অ্যাপ্রন পরে পুরোদস্তুর তৈরি মেয়েটি চেম্বারে যাচ্ছে স্পষ্ট। সাইবান ভ্রু কুচকে ফেলল। তুই শেষ। মাথা দোলালো সারিকা। হ্যাঁ, এমনিতেও চেম্বারে দুপুরের সময় রোগী তেমন থাকে না, ব্রেক চলে। ওই ব্রেক টাইম চেম্বারে না কাটিয়ে বাসায় চলে আসবো। 1-2 ঘন্টা ম্যানেজ করা ব্যাপার না। তাছাড়া সুগন্ধা তো আছেই। আশা রাখছি কোর্সের সময়টা দুপুর থেকে বিকেলের মাঝেই। 2টা থেকে 4টা। ইরাম বলল। সারিকা তার দিকে এক পলক চেয়ে শেষে সাইবানের দিকে ফিরল। তাহলে তো হলোই, বাড়িতে মানুষের অভাব নেই, ব্যবস্থা একটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভাবুক ভঙ্গিতে বলে আরেকটা ডিম মুখে পুরে দিল সাইবান। সারিকা দাঁড়িয়ে নেই, হনহন করে হেঁটে সে চলে গেল বাড়ির বাইরে। ইরাম মেয়েটির চলার পথে তাকিয়ে মনে মনে ভাবলো, ফিরে এলে একা কোনো সময় তাকে ধন্যবাদ জানাবে সে। এমনিতেও আগের একটা ধন্যবাদ মেয়েটার প্রাপ্য। একটা কথা জিজ্ঞেস করি? ইরামের প্রশ্নে সাইবান মুখ তুলে মাথা হেলালো। রমণী প্রশ্ন করলো। সারিকার কি অ্যারেঞ্জ ম্যারেজ? সাইবান খানিকটা সময় চুপ করে রইল। ইরাম বেশ মনোযোগ দিয়ে তার চেহারাটা দেখলো। বিয়ের দিন কিচেনে দেখা দৃশ্যটা ইরাম যেমন আজও ভোলেনি, তেমন কারো কাছে খোলাসাও করেনি। অনুরাগ এবং সারিকা উভয়ের মাঝে আগে থেকে সম্পর্ক ছিল স্পষ্ট। সাইবান কি নিজের বেস্ট ফ্রেন্ড আর বোনের মাঝকার রহস্যময় সম্পর্কের কথা জানে না? বুঝতে পারল না সে অভিব্যক্তি দেখে। সাইবান চেয়ারে হেলান দিয়ে উত্তর করলো। হ্যাঁ, নিশিত দুলা ভাইয়ের মামের স্কুল ক্লাসমেট ছিল মম। সেখান থেকেই কথাবার্তা। হঠাৎ এই প্রশ্ন? না, এমনি। দ্রুত মুখ ফিরিয়ে ম্যাকবুকে মনোযোগ দিল, যেন জবাব দিতে না হয়। তাই চায়ের মগটা তুলে নিয়ে লম্বা একটা চুমুক দিয়ে নামিয়ে রাখলো। সাইবান মুখ ঘুরিয়ে তাকে দেখলো, তারপর মগটাকে। চা? মগটা নিজের হাতে তুলে নিল সাইবান। ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল। কোনখানে চুমু দিয়েছেন? প্রশ্নটা ইরামকে অবাক করলো। এটা জিজ্ঞাসা করছে কেন হঠাৎ? ছেলেটা খেতে চায় নাকি? ইরাম আঙ্গুল তুলে দেখিয়ে দিল তার ঠোঁটে দেওয়া লিপ জেলের কারণে অতি হালকা একটা ছাপ পড়ে গিয়েছে এখানে। ইরাম ভাবলো বোধহয় সাইবান সে যেখানে চুমুক দিয়েছে সেই জায়গাটা এড়িয়ে যেতে চাইছে, তাই জিজ্ঞাসা করেছে। অথচ তাকে হতবাক করে দিয়ে সাইবান তীর্যক হেসে বলে উঠল। ওকে, থ্যাঙ্কস। চুমুক দিল সাইবান, ঠিক যেখানে ইরাম ঠোঁট বসিয়েছে একদম সেই স্থানের উপর। লিপ জেলের হালকা ছাপ লেপটে গেল সাইবানের ঠোঁটে। প্রসারিত দৃষ্টি মেলে দেখলো ইরাম। এক মুহূর্তের জন্য ইচ্ছা হলো মগটা সাইবানের হাত থেকে ছিনিয়ে নেয়, অথচ একটু নড়তে পারল না। বেশ লম্বা একটা চুমুক চা পান করে অবশেষে মগটা নামিয়ে রাখলো সাইবান। সঙ্গে সঙ্গে জিভ বের করে নিজের ঠোঁট চেটে নিতে নিতে বলল। চা এত সুস্বাদু হয়, আগে জানতাম না তো। বুকের ভেতরটা ধক করে উঠল ইরামে। সাইবান ঝুঁকে এসে সরাসরি তার ঠোঁটের দিকে চেয়ে বলল। ক্যান আই হ্যাভ ওয়ান মোর সুইট লিপস? আই মিন টি প্লিজ। তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে ফেলল ইরাম। দুই কান বেয়ে আগুন বেরোচ্ছে তার। ম্যাকবুকের কিবোর্ডের উপর বেশ শব্দ করে ঝড়গতিতে টাইপিং করতে করতে সে খড়খড়ে গলায় বলল। সুগন্ধাকে বলো বানিয়ে দিতে। চেয়ার ঠেলে অযথায় দুলতে দুলতে বিস্তর শয়তানি হাসি মেখে ইরামের উজ্জ্বল শ্যামলা মুখবর্ণে লালচে ছাপ প্রাণ ভরে দেখে গেল সাইবান। পরদিন সন্ধ্যাবেলা সাইবান কিছুক্ষণ আগে বাইরে থেকে ফিরেছে। সারাদিন সে প্র্যাকটিসের জন্য বাইরে থেকেছে। পরে জিম থেকে থানায় গিয়েছিল খবর নিতে। কোনো অগ্রগতির কথা জানা যায়নি। বিষয়টা বাড়িতে কাউকে আপাতত বলেনি সে। রুমে চলে গিয়েছে ফ্রেশ হতে। আজ সামিয়া, সারিকা এমনকি আহমেদও বাড়িতে আছেন। পরিবারটির উপর দিয়ে গত কয়েকদিনে যত ঝড় গিয়েছে তার জন্য ইরামের খারাপ লাগছে। সন্ধ্যা হতে না হতে সে কিচেনে হাজির হয়েছে। আজ বিশেষ নাস্তা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সে সবার জন্যে। গরম গরম সিঙ্গারার সাথে মাংসের ডুবুডুবু হালিম। বড় কড়ায় ইতিমধ্যে টকবক করে হালিম ফুটছে। ইরামের বিকালে বানিয়ে রাখা সিঙ্গারা গরম তেলে ভেজে নিচ্ছে সুগন্ধা। অন্য স্টোভে কেতলিতে পানি বসিয়েছে ইরাম। ইজানকে কিছুক্ষণ আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছে, তাই বিশেষ চিন্তা নেই এখন।
আজ বাড়ির বারান্দায় ছোটখাটো একটা গল্পের আসর জমেছে। সামি এবং আহমদ একে অপরের সঙ্গে তেমন না মিশলেও সারিকাই সকলকে মাতিয়ে রেখেছে। তাছাড়া কিছুক্ষণ আগে মিসিরও এসে পৌঁছেছে। সে মূলত সারিকাকে দেখতে এসেছিল। ইরাম অনুরোধ করে আজকে রাতের জন্য থাকতে বলেছে। সেই অনুরোধ ফেলেনি সাইবানের দুলাভাই। কিছুক্ষণ বাদে গোসল সেরে সাইবানও যোগ দিল। ইরাম এবং সুগন্ধা নাস্তার প্লেট সাজিয়ে নিয়ে গেল, পরিবেশন করে দিল সবাইকে। ঠিক এমন সময় বাড়ির লোহার গেটের সামনে এসে থামলো একটা গাড়ি। দারোয়ান গেট খুলতে একজোড়া বয়স্ক দম্পতিকে দেখা গেল, সঙ্গে একজন ফিনফিনে শরীরের লম্বা লোক। লোকটার দু হাতে ধরা প্যাকেট, ওগুলো যে মিষ্টি এবং ফলমূল তাতে কোনো সন্দেহ নেই। ইরাম তাদের চিনতে পারল না। সবার আগে সাইবানি উঠে গেল। আঙ্কেল আন্টি আপনারা আসুন আসুন প্লিজ। জিনিসপত্র বয়ে নিয়ে আসা লোকটার হাত থেকে কিছু জিনিস সাইবান নিজের হাতে নিয়ে নিল। সুগন্ধ এগিয়ে গেল সাহায্যে। বারান্দায় উঠে আসতে আসতে নরম গলায় সাইবান শুধালো, তিতলি আসেনি? ওই বেচারি কি আর ঘরে আটকে থাকে? একটা ফ্যাশন শো আছে আজ, সেখানকার ডিজাইনার আর অর্গানাইজার ওখানেই ব্যস্ত। উত্তর করলেন মিসেস চৌধুরী। সামিয়া উঠে দাঁড়ালেন, অতিথিদের আমন্ত্রণ জানালেন। চেয়ার নিয়ে এসে বসার ব্যবস্থা করে দিল সুগন্ধা। সামিয়া বললেন, বসুন বসুন, কি সৌভাগ্য, কতদিন পর দেখা আপনাদের সাথে। সেই 3 বছর আগে তিতলির জন্মদিনের পার্টিতে শেষ দেখেছি। আপনি তো ওই তল্লাটা এখন আর পায়ে রাখেন না মিসেস মুন্সি। ছেলের সঙ্গে মাঝে মাঝে যাতায়াত করলে কি এমন ক্ষতি হয়? মিস্টার চৌধুরী বললেন। এবার ইরাম অদূরে দাঁড়িয়ে দেখল এরা তাহলে ওই তিতলি নামের মেয়েটার বাবা মা। সাইবানদের পরিবারের সঙ্গে ভালোই সম্পর্ক দেখা যাচ্ছে। তবে এত মিষ্টি ফলমূল নাস্তার বহন নিয়ে হাজির হয়েছেন কেন? অতিথি বাড়িতে মিষ্টান্ন নেওয়ারও একটা সীমা আছে। ইরাম আর চোখে দেখলো কম করে হলো 10 কি 12 কেজি মিষ্টি আছে, তাও ভিন্ন ধরনের। এমন ঐতিহ্য কেবল বিয়ে আর শ্বশুর বাড়ি কিংবা কুটুম বাড়িতে গেলেই দেখা যায়। তবে বিষয়টা ভ্রুক্ষেপ না করার সিদ্ধান্ত নিল। মেহমান এসেছে বাড়িতে, বাড়ির বউ হিসেবে আপ্যায়ন করা জরুরি। তাই সে সুগন্ধার সাথে ভেতরে চলে গেল। বাটিতে নাস্তা সাজিয়ে মিনিট 20 পরে ট্রে হাতে নিয়ে ইরাম আর সুগন্ধা ফিরে এলো। তখন গল্পের আসর জমে উঠেছে। মিস্টার চৌধুরী আহমেদ উড়ু চাপড়ে বলছেন, তবে যাই বলুন না কেন আহমেদ সাহেব, ছেলে একটা তৈরি করেছেন, বাঘের বাচ্চা। আপনার এই ছেলের প্রতি যত কৃতজ্ঞতাই প্রকাশ করি না কেন কম হয়ে যাবে। আমাদের মেয়েটাকে সকল বিপদ আপদ থেকে ছায়ার মতো আগলে রাখে। সাইবানের মাথায় হাত বুলিয়ে হেসে বললেন মিসেস চৌধুরী। ইরামের কেমন যেন খটকা লাগলো, তবে সেটা সে প্রকাশ করলো না। ঠান্ডা দৃষ্টিতে ঝুঁকে নাস্তা এবং চায়ের কাপ সাজিয়ে দিল। মিসেস চৌধুরী তাকে দেখলেন। নতুন মুখ লক্ষ্য করে তিনি কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, তবে তার আগে মিস্টার চৌধুরী বলতে শুরু করলেন, দেখুন আহমেদ সাহেব, বনিতা পছন্দ না আমার, সরাসরি বলছি। এসব কথায় যত স্পষ্ট থাকা যায় ততই মঙ্গল, বুঝেছেন? কি সব কথা? প্রশ্ন করলেন আহমদ। তিনিও দ্বিধান্বিত, বুঝতে পারছেন না কোথায় ইঙ্গিত করা হচ্ছে। মিসেস চৌধুরী জানালেন, সেদিন কিছু না চিন্তা করেই, কোনো পরোয়া না করেই যেভাবে আমাদের পরিবারকে সাইবান আগলে গেল, সেটা প্রশংসার দাবিদার। আপনাদের ছেলের যত তারিফ করি না কেন অনেক কম হয়ে যাবে। বাড়ির প্রত্যেক সদস্যের মুখে ক্রমশ দ্বিধা ফুটে উঠতে লাগলো। সেই দ্বিধা দেখে অবশেষে মিস্টার চৌধুরী আসল উদ্দেশ্যটা প্রকাশ করলেন। আহমেদের একটা হাত ধরে বললেন, মেয়ের বাবা হিসেবে আগে বলা যদিও অদ্ভুত, তাও বলছিলাম, আপনার ছেলেকে যদি আমাদের বাড়ির জামাই হয় তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। আমাদের পরিবারের বন্ধনটা শুধু বন্ধুত্বের সীমাবদ্ধ না থেকে কুটুম বাড়ি হয়ে দাঁড়ালে খুশির কোনো সীমানা থাকবে না। কি বলেন বিআই সাহেব? বাড়ির প্রত্যেকটা মানুষ স্তব্ধ হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগে প্রত্যেক জোড়া দৃষ্টিকে স্থাপিত হলো একপাশে বরফের মতন দাঁড়িয়ে থাকা ইরামের দিকে, যার চোখে এই মুহূর্তে শুধুমাত্র শীতলতা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।